তিনি মহিলাদের পোশাক পরেছিলেন এবং খুব মিষ্টি দেখতে ছিলেন বলে তাকে একজন মহিলা, সুন্দরী মহিলা হিসেবে সবাই বিশ্বাস করে নিয়েছিল। তার ফলে তিনি খুব সহজেই লর্ড হার্ডিনের উপরে বোমা ছুটতে পেরেছিলেন। চারদিকে পুলিশ ছড়িয়ে গেল। ইতিমধ্যে বসন্ত বিশ্বাস হাওয়া, তাকে ধরা খুব কঠিন ছিল। মানে কর্পূরের মতো উড়ে যেতেন। এক্সপার্ট বিপ্লবী যাকে বলা হয়। নমস্কার, আমি মধুমিতা। মহামানবীর সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যার সম্বন্ধে বলবো তিনি হলেন মহান বিপ্লবী বসন্ত বিশ্বাস। বসন্ত বিশ্বাসের দাদা ছিলেন মন্মথ বিশ্বাস, তিনিও ছিলেন একজন বিপ্লবী। এই বসন্ত বিশ্বাসের পূর্বপুরুষরাও বিপ্লবী ছিলেন। তারা কিন্তু নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, অর্থাৎ বসন্ত বিশ্বাসের রক্তে ছিল বিপ্লব। বংশগতভাবে তারা বিপ্লবী ছিলেন। এই বসন্ত বিশ্বাস একটি সমবায় সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। তার ইচ্ছে ছিল এই সমবায় সমিতির লোকজনদেরও বিপ্লবের আরাধনায় মাতিয়ে তুলতে, অর্থাৎ তাদেরও বিপ্লবী করে তুলতে। তারপরে পরবর্তীকালে তার সঙ্গে রাসবিহারী বসুর আলাপ হয়। রাসবিহারী বসুকে তিনি নেতা হিসেবে গ্রহণ করেছিলেন। রাসবিহারী বসুর উৎসাহে এবং প্ল্যান মতন তিনি প্রথম যে কাজটি করেছিলেন সেই কাজটি হলো আক্রমণ। তিনি আক্রমণ করেছিলেন তখনকার দিনে ভাইসরয় লর্ড হার্ডিনের ওপরে। সেখানে তিনি বোমা ছুঁড়েছিলেন এবং তাতে লর্ড হার্ডিন হাতি থেকে পড়ে যান এবং আহত হন। এর পরবর্তীকালে এইটা নিয়েই মামলা শুরু হয়, সেটা আমি আসছি। তার আগে যেটা বলবো, বসন্ত বিশ্বাস কিভাবে আক্রমণ করেছিলেন এই লর্ড হার্ডিনকে। তিনি মহিলাদের পোশাক পরেছিলেন, শাড়িটাও পরেছিলেন এবং খুব মিষ্টি দেখতে ছিলেন বলে তাকে একজন মহিলা, সুন্দরী মহিলা হিসেবে সবাই বিশ্বাস করে নিয়েছিল। এবং যেখানে মহিলারা দেখছিল লর্ড হার্ডিনকে, সেই মহিলাদের গ্রুপের মধ্যে তিনি ঢুকে গিয়েছিলেন এবং তাকে সুন্দরভাবে আগে জায়গা দেওয়া হয়েছিল, যার ফলে তিনি খুব সহজেই লর্ড হার্ডিনের উপরে বোমা ছুটতে পেরেছিলেন। এরপর তো হই হই রই রই কাণ্ড। ইতিমধ্যে বসন্ত বিশ্বাস হাওয়া, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এক্সপার্ট বিপ্লবী যাকে বলা হয়। পুলিশ তো খুঁজে বেড়াচ্ছে, চারদিকে পুলিশ ছড়িয়ে গেল। এমনিতেই পুলিশ ছিল লর্ড হার্ডিনের জন্য, শোভাযাত্রার জন্য। একদম খোদ শোভাযাত্রার মাঝখানে লর্ড হার্ডিনের দিকেই মেরেছিলেন। তাতে হাতি থেকেও পড়ে গেছিলেন, হাতিও আহত হয়েছিল, হাতিও মারা গেছিল। কতটা সাহসী এবং খোঁজ জায়গা গিয়ে তিনি আক্রমণ করেছিলেন এবং আবার পালিয়েও গিয়েছিলেন, তাকেও ধরতে পারেনি। পুলিশটা খোঁজাখুঁজি, কিন্তু ততক্ষণে তিনি তো ড্রেস বদল করে পাখি উড়ে গেছে। এরপর তিনি কুখ্যাত প্রশাসক লরেন্স গর্ডনের ওপর আক্রমণ চালান। এক্ষেত্রে লরেন্স গর্ডন কিন্তু মারা যাননি। বোমার আঘাতে মারা যান লরেন্স গর্ডনের প্রহরী। মজার ব্যাপার হলো, প্রথমে যখন লর্ড হার্ডিনের উপর আক্রমণ হয়, তারপরে পরবর্তীকালে একটা বিশেষ বক্তৃতা হয়। সেই বক্তৃতায় অংশগ্রহণ করেন রাসবিহারী বসু। সমস্ত প্ল্যান ছিল রাসবিহারী বসুর, কিন্তু রাসবিহারী বসু নিজে সেই বক্তৃতা বলে যাচ্ছেন এরকম ইংরেজদের প্রতি আক্রমণ করাটা খুব অন্যায়, মানায় না, আমার দেশের লোককে মানায় না। এইরকম ভাবে নানা রকম বক্তব্য দিয়েছিলেন, যাতে লর্ড হার্ডিন যে মারা হয়েছিল তার প্রতি কোন রকম সন্দেহ না আসে, এটা তিনি বলে গিয়েছিলেন। এটাও একটা মজার ব্যাপার। লরেন্স গর্ডনকে যখন আক্রমণ করা হয়েছিল, লরেন্স গর্ডন কিন্তু মারা যাননি, তার প্রহরী মারা গেছেন। যথারীতি বসন্ত বিশ্বাসকে আর পাওয়া যায়নি, অর্থাৎ হাওয়া তিনি। এরপর বিপ্লবী দলের এক সদস্য, নাম হচ্ছে দীননাথ চট্টোপাধ্যায়। এই দীননাথ চট্টোপাধ্যায় প্রচন্ড বিশ্বাসঘাতকতা করেন, যেটা আমাদের বিপ্লবের প্রতিটি ক্ষেত্রেই হয়েছে, যার জন্য সাকসেস হতে পারেনি বিপ্লবীরা। তার কারণ এই বিশ্বাসঘাতকতার জন্যই বারবার এই বিশ্বাসঘাতকেরা আমাদের দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে না দিয়ে ক্রমশ পিছিয়ে দিয়েছে।
এই দীননাথ চট্টোপাধ্যায় সব গোপন তথ্য পুলিশকে দিয়ে দেয়। না হলে কেউ কিন্তু বসন্ত বিশ্বাসকে চিন্তাই করতে পারছে না সে একজন বোমা মারতে পারে। পুলিশ যখন সব খবর পেয়ে গেল তখন শুরু হলো তাদের গ্রেপ্তার করা। বসন্ত বিশ্বাস কিন্তু আরেকটু হলেই ধরা পড়তেন, কিন্তু ঠিক সময় মতনই পালিয়ে গেছেন, সেখান থেকেও পালিয়ে গেছেন। মানে এত চটজলদি, এত স্মার্ট, এত কুইক, প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে ধরা খুব কঠিন ছিল। তিনি তারপরেই একেবারে যেন মানে কর্পূরের মতো উড়ে যেতেন। তখন তিনি আবার বাংলাদেশ চলে গেলেন। কিন্তু এরপর একটা দুঃখের ঘটনা ঘটে। বসন্ত যখন দেশে চলে যান তখন তার বাবার মৃত্যু হয়। এই সময় তারই এক জ্ঞাতি ভাই, তাদের সঙ্গে শত্রুতা ছিল, সেই জ্ঞাতি ভাই যখন দেখলো বসন্ত দেশে ফিরে এসছেন, তাদের বাড়িতে ফিরে এসছে, এই জ্ঞাতি ভাই তখন বিশ্বাসঘাতকতা করে পুলিশে খবর দিয়ে দেয়। নিজের জ্ঞাতি ভাই, তারা সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তি হচ্ছিল, তারা বসন্ত বিশ্বাসের খবরটা পুলিশের কাছে দিয়ে দেয়। ফলে পুলিশ বসন্ত বিশ্বাসকে গ্রেফতার করে। না হলে কর্পূর মতো উড়ে যাওয়া বসন্ত বিশ্বাসকে ধরা অত সহজ কাজ ছিল না। শুধু শুধু রাসবিহারী যাকে তাকে কাজে নিযুক্ত করেন, কারণ রাসবিহারী ছিলেন অত্যন্ত একজন বিচক্ষণ মানুষ, তাই তিনি যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব দিয়েছিলেন। যার ফলে আমরা আবার বলছি যে উনি শাড়ি পরে মহিলা বেশে মহিলাদের সঙ্গে মিশে গিয়ে সেখান থেকে বম্বিং করেন, সময় মতো আর কর্পূর মতো উড়েও যান। এই ব্যক্তিকে ধরা অত সহজ ছিল না, কিন্তু আবার সেই বিশ্বাসঘাতকতা, এক বিশ্বাসঘাতকের হাত থেকে বেঁচে আর এক বিশ্বাসঘাতকের হাতে পড়লেন তিনি। এটা সত্যি ট্র্যাজেডি। পুলিশ এসে বসন্ত বিশ্বাসকে গ্রেপ্তার করলো যথারীতি। প্রথমে কিন্তু পুলিশ এবং কোর্ট তার এই কার্যকলাপে কোনো প্রমাণ করতে পারেনি, কারণ বসন্ত বিশ্বাস ছিল অত্যন্ত তৎপর ব্যক্তি, তার কোনো প্রমাণ তিনি রাখেননি। প্রথমের দিকে বিচারে তিনি খালাস পেয়ে গেলেন, কিন্তু সরকার আবার তাকে সন্দেহ করে যখন বিচারককে বলেন, তখন বিচারক তাকে মৃত্যুদণ্ড দেন। একটা আন্দাজের উপর কোনো প্রমাণ ছাড়া তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1915 সাল 11ই মে, মাত্র 20 বছর বয়সে তিনি সেন্ট্রাল জেলে দেহত্যাগ করেন। মানে 20 বছরের মধ্যে তিনি কত যে কার্যকলাপ করে গেছেন তার ঠিক নেই, জানা অজানা অনেক কাজ করে গেছেন। যেমন ছিল তার বুদ্ধি, তেমন ছিল তার কর্মতৎপরতা। বংশগতভাবে তিনি ছিলেন বিপ্লবী। তাকে শত কোটি প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।